রহমান সম্ভবত প্রশ্নটা করছিল, আমাকে মেসেঞ্জারে দিয়েছিল। আচ্ছা, জান্নাত নেই মনে হয়। কোশ্চেনটা ছিল 2013 সালের সে 21শে অক্টোবর, 21শে অক্টোবর, সরি 22শে অক্টোবর যদি রবিবার হয়, হ্যাঁ যদি হয় রবিবার, তাইলে 2015 সালের সে 25শে অক্টোবর কি বার? তো এখানে যে কথাগুলো ভুল বলছি আমি, সেটা হচ্ছে যে 2013 সালের 22 অক্টোবর যদি একটা বছর শুরু হয়, আমরা বলছিলাম যেই বছরটা 365 দিনে, সেই বছরটা যেই বারে শুরু হয় সেই বারে শেষ হয়। তাহলে 2013 সালের 22 অক্টোবর যদি একটা বছর শুরু হয়, হ্যাঁ, তাহলে এই বছরটা শেষ কত মানে কখন হবে? কমেন্টে লিখো তো। 2013 সালের 22 অক্টোবর একটা বছর শুরু হইলো, তাহলে এক বছর কমপ্লিট মানে কয় তারিখ হবে? কমেন্টে লিখো, মাইক্রোফোন অন করে না, কমেন্টে লিখো। ওকে, ইব্রাহিম খলিল রাইট অ্যান্সার। ইব্রাহিম খলিল বলছে যে 21 অক্টোবর 2014, রাইট। তো 22 অক্টোবর 2013 সালে যে বছরটা শুরু হবে সেটা শেষ হবে মূলত, মানে ওই বছরের শেষ দিন হচ্ছে 2014 সালের 21 অক্টোবর। তাহলে 2013 সালের 22 অক্টোবর যদি হয় রোববার, তাহলে 2014 সালের 21 অক্টোবর পর্যন্ত হবে রোববার। তাহলে তারপর বছরটা কখন শুরু হবে? তার বছরটা শুরু হবে কখন? 22 অক্টোবর সোমবার শুরু হবে। তাহলে 22 অক্টোবর হবে সোমবার। ওকে, তাহলে 2014 এর 22 অক্টোবর যদি সোমবার হয়, তাহলে এই বছরটা শেষ হবে কখন? 2015 সালের কত তারিখ? হ্যাঁ, 21 অক্টোবর শেষ হবে, রাইট, এটাই। ওকে, সো এখানের মধ্যে আমরা একটু বলতে ভুল বলে ফেলছি। আমরা যেদিন আমাদের বছর এন্ডিং, তার পর দিন থেকে আমার নতুন বছর শুরু। সো এটা হ্যাঁ, জান্নাতুর রহমান আমাদের কারেকশন দিয়েছিল, থ্যাংক ইউ। আর আমি খেয়াল করি না বিষয়টা। আচ্ছা, আজকে একটা কোশ্চেন আমাদের একটা ভুল ছিল মনে হয়, সেটা হচ্ছে 7টা থেকে 12টা। হ্যাঁ, তাহলে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক তোমার কারা কারা করছো আমি একটু দেখি, তোমরা কারা কারা আসলে আমাদের কয়েকটা কন্ডিশন ছিল। একটা হচ্ছে প্রতি 12 ঘন্টায় মিনিটের কাটা এবং ঘন্টা কাটা লম্ব অবস্থানে আসে বা সমকোণে আসে। এটা একটা কোশ্চেন ছিল। তো আমরা বলছিলাম যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা প্রতি ঘন্টায় দুবার সমকোণ আসে, কিন্তু এরকম দুটো টাইম পিরিয়ড আমরা পাই, যে দুটো টাইম পিরিয়ডের মধ্যে ওরা সমকোণে দুইবার আসার পরিবর্তে একবার সমকোণে থাকে। সেটা হচ্ছে 2টা থেকে 3টা এ একটা পিরিয়ড, আর একটা হচ্ছে 8টা থেকে 9টা এ একটা পিরিয়ড। ওকে, কে আনসারটা কে দিল? আসিফ, ভেরি গুড আসিফ। আসিফ স্যার আনসারটা দিছে, খুব জিনিয় দিছে। তাহলে এই দুটো টাইম পিরিয়ড হচ্ছে ওরা সমকোণে আসে মাত্র একবার করে। তাহলে আমাদের 12 ঘন্টায় সমকোণ আসার কথা কয়বার ছিল? 24 বার। কিন্তু 2টা থেকে 3টা পর্যন্ত আসে একবার, 8টা থেকে 9টা পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে একবার সমকোণ আসে। ইনফ্যাক্ট ওটা এক্স্যাক্টলি 9টায় আসে। হ্যাঁ, তাহলে মোট কয়বার হয়ে যায়? 24 এর পরিবর্তে কয়বার হয়ে যাবে? 22 বার হয়ে যাবে। তাহলে প্রতি 12 ঘন্টায় সমকোণ আসবে 22 বার, তাহলে 24 ঘন্টা সমকোণ আসবে 44 বার। তো এখন আজকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমাদের সকাল 7টা থেকে বেলা 12টা, তাহলে এই 5 ঘন্টায় সমকোণ আসার কথা কয়বার? 10 বার। কিন্তু এর ভিতর 8টা থেকে 9টা পড়ে গেল কিনা? পড়ে গেছে। 8টা থেকে 9টা এর ভিতর পড়ে গেল, তাহলে একবার কম হয়ে যাবে, তাহলে আসবে কয়বার? 9 বার। তাহলে এই পিরিয়ডের মধ্যে মূলত 9 বার সমকোণে আসবে।
ওকে, আচ্ছা, 8টা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রতি 12 ঘন্টায় কয়বার তারা হচ্ছে বিপরীত অবস্থানে থাকবে। আচ্ছা, এই বিপরীত অবস্থান কিন্তু সমান্তরাল, এটা রাইট, কিন্তু যাকে দেখলাম ও বিপরীত অবস্থান আর সমান্তরাল জিনিসটা একই, মানে একই সমান্তরাল রেখার মধ্যে আছে, তাই না? কথা সেম। অথবা 180 ডিগ্রি কোণে, কথা সেম। তো কিভাবে আসতে পারে প্রশ্নটা, যে 12 ঘন্টায় কয়বার মিনিটে কাটা ঘন্টার কাটা তারা পরস্পর বিপরীত অবস্থানে থাকে, সরল রেখায় থাকে, 180 ডিগ্রি কোণে থাকে, যেমন দিবে দিক। আমরা জানি প্রতি ঘন্টা মাইক্রোফোন অন করে গেল ফেলোকে। মাইক্রোফোন অন করা যাবে না, কোনোভাবে যাবে না মাইক্রোফোন অন করা। সো নীলুফার সমান্তরাল বুঝো নাই? নীলুফার যখন সন্ধ্যা 6টা বাজে তখন কি অবস্থা হয়? ঘন্টা কাটা মিনিটে কাটা যখন সন্ধ্যা 6টা বাজে কি হয়? ঘন্টা কাটা একদিকে, মিনিটে কাটা একদিকে, না বরাবর একই একই রেখে থাকে না, দুজন সিধে হয়ে যায় না একদম? ওইটাই সমান্তরাল, ঠিক আছে? দ্যাট ইজ, হ্যাঁ এটাই, যে দুজন বিপরীত অবস্থানে থাকে বা একই একই সমান্তরাল রেখে থাকে না। এই যে এই হলো ঘন্টার কাটা, এই হচ্ছে মিনিটে কাটা, যে ঠিক 6টা যখন বাজে। এরকম প্রতি ঘন্টায় একবার করে থাকে সমান্তরাল অবস্থানে বা বিপরীত অবস্থানে বা 180 ডিগ্রি কোণে। কিন্তু একটা টাইম পিরিয়ড পাওয়া যাবে যখন ঘন্টা কাটা মিনিটে কাটা ওরা এরকম বিপরীত অবস্থানে আসতে পারে না, সেটা হচ্ছে বেলা 5টা থেকে 6টা। এই টাইম পিরিয়ডের মধ্যে ওরা কিন্তু বিপরীত অবস্থানে আসতে পারে না, কারণ বিপরীত আস্তে আস্তে একজাক্টলি 6টা বেজে যায়। তাহলে তাহলে এই টাইম পিরিয়ডটা আমরা কিন্তু বাদ দিতে হচ্ছে। তাহলে প্রতি 12 ঘন্টায় বিপরীত অবস্থান হওয়ার কথা কতবার? 12 বার হওয়ার কথা। কিন্তু যেহেতু 5টা থেকে 6টা টাইম পিরিয়ডে বিপরীত অবস্থান তারা আসতেছে না, তার মানে কতবার হচ্ছে? 12 বারের জায়গায় 11 বার। তাহলে প্রতি 12 ঘন্টায় 11 বার ঘড়ির ঘন্টা কাটা মিনিটে কাটা বিপরীত অবস্থানে থাকে। তাহলে 24 ঘন্টা হচ্ছে কয়বার? 22 বার। ওকে, 24 ঘন্টা 22 বার। আরেকটা প্রশ্ন ছিল আমাদের, যে কয়বার একজন একজনকে ক্রস করে, তাই না? তো আমরা বলছিলাম এখানের মধ্যে প্রতি ঘন্টা একবার করে ক্রস করে, একটা টাইম পিরিয়ডে কেউ কাউকে ক্রস করতে পারে না। সেটা হচ্ছে যে 11টা থেকে 12টা, এই টাইম পিরিয়ডের মধ্যে কেউ কাউকে ক্রস করতে পারে না। তাহলে যদি 11টা থেকে 12টা এই 1 ঘন্টা যদি কখনো থাকে, তাহলে বুঝতে হবে ওই 1 ঘন্টায় ক্রস করবে না, বাকি সব সময় ক্রস করবে। ওকে, যদি থাকে যে তোমার বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কয়বার ক্রস করে, তা 3 ঘন্টা 3বার ক্রস করে। 4টা থেকে 7টা পর্যন্ত 3 ঘন্টা 3বার ক্রস করে। কিন্তু যদি 11টা থেকে 12টা এই পিরিয়ডটা যদি পড়ে, তাহলে কেউ কাউকে ক্রস করবে না। এগুলো একদম পেইড কোশ্চেন, তুমি একটু মাথায় রাখলেই এগুলো আনসার করতে পারবা। সো আজকে ক্লাস ছিল মূলত আমাদের অবস্থা নির্ণয়, এখান থেকেও তোমার প্লিজ একটা কোশ্চেন থাকবে। আচ্ছা, আসিফ বলছে যে 24 আওয়ারে কয়বার টাচ করে। তো এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আসিফের কোশ্চেনটা খুবই ট্রিকি কোশ্চেন, হ্যাঁ খুব ট্রিকি কোশ্চেন। যে টাচ করে বলতে যদি আসে যে 24 ঘন্টা যদি শুধু উল্লেখ করে দেয়, যে ধরো 12 AM থেকে, মানে রাত 12টা থেকে, ওকে মিডনাইট থেকে। সো এটা হচ্ছে যে মিডনাইট, মিডনাইট থেকে পরদিন এত থেকে এত পর্যন্ত। ওকে, যদি আমাদের উল্লেখ করে দিল যে ঠিক রাত 12টা থেকে পরদিন রাত 12টা পর্যন্ত, মিডনাইট পর্যন্ত কতবার টাচ করে, তোমাদের কি ধারণা? কয়বার টাচ করবে? বাবু 23 বার টাচ করে, একজন একজন টাচ করে, একজন একজন টাচ করে। তিথি রাইট। শাওন বলছে যে 22 বার, না 22 বার না, একটু চিন্তা করতে হবে। ওয়াসিম বলছে 25। আচ্ছা, এখানে একটা জিনিস তাহলে আমরা একটু আসি, ঘড়িতে একটু ঘড়ি যদি দেখাই। দেখো, যদি তারা ঠিক রাত 12টা যদি ওরা যদি সাপটা বলছে 23 আর 25, কণা বলছে 24, কণা 24 না, নিশাত ও খুব ট্রিকি, ও বলছে 23 আর 25 একটা হবে, যিনি বলছে 23। ওকে, তো দেখো তাহলে যখন সময় শুরু হইলো, মানে ঠিক রাত 12টায়, তখন ওরা টাচ করে থাকে। তা টাচ করে শুরু হলো, একবার তো পেয়ে গেল তারা, একবার তো ওরা পেয়ে গেল। তো ওরা এবার হইতে হইতে ওরা কিন্তু পরের দিন রাত 12টার আগ পর্যন্ত, মানে 11টা 59 পর্যন্ত 24 বার হয়ে গেছে।
24 বার কিন্তু হয়ে গেছে ওরা, কারণ ওরা শুরু করছে একজন একজন টাচ করে, 24 বার হয়ে গেল, পরের দিন 11:59 পর্যন্ত, মানে রাত, যখন রাত 12টা বাজলো আরেকবার টাচ করলো, সো হয়ে গেল কয়বার? 25 বার। ওকে, হয়ে গেল 25 বার। তো যদি তোমাকে এরকম আনোয়ার 22 বার না, 25 হয়ে যাবে। যে যদি বলে যে তোমার প্রথমবার শুরু যদি বাদ দিতে 23 বার হয় না? হুম 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 প্রথমবার মানে প্রথমবার শেষ যদি বাদ দেওয়া হয় তাহলে 23 বার হয় না? এখন যদি কোশ্চেন আসে যে তোমার আজকের একদিন রাত 12টার পর থেকে পরদিন রাত 12টা পর্যন্ত কয়বার, তাহলে 24 বার। এখন কোশ্চেনটা হচ্ছে যে খুব ট্রিকি। আবার যদি কোশ্চেন থাকে যে তোমার লাইক যে আজকে রাত 12টার পর থেকে কালকে রাত 12টার আগ পর্যন্ত, তাহলে কয়বার হবে? যে আজকে রাত 12টার পর থেকে কালকে রাত 12টার আগ পর্যন্ত, তাহলে কয়বার হবে আনসার? 23 বার। সো দিস ইজ ট্রিকি কোশ্চেন, এটা ট্রিকি কোশ্চেন খুবই। তাহলে তোমার হচ্ছে যে হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চেন বুঝতে হবে যেখানে কোশ্চেনটা কি বলছে। দিস ইজ ট্রিকি। ঘড়ির মধ্যে প্রচুর ট্রিকি টাইপের কোশ্চেন থাকতে পারে। তো একটু যদি আমরা মনে সচেতন হই, আমরা মাথা ঠান্ডা রাখি, আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে ঘড়ির অঙ্কগুলো পারবা। একটু তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা গুলো করতে হবে, ঠিক আছে? লাইক মিরর অঙ্কগুলো আমরা ছোটখাটো বিয়োগ যাতে এগুলো ভুল না করি। আমরা বলি যে তোমার বিসিএস জন্য আমি যে ফর্মুলাটা তোমাদের সব সময় যেটা বলি, আমাদের সবগুলো ব্যাচে একটা কথাই বলি যে তুমি আগে ঠিক করো যে তুমি কি আসলে বিসিএস কোচিং এর টিচার হবা আর নাকি তুমি ক্যাডার হবা। সো যদি তুমি বিসিএস ক্যাডার হতে চাও সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি থাকবে একরকম, আর তুমি শুরু থেকে যদি তুমি ঠিকঠাক করো যে আমি ক্যাডার হই আর না হই, বাট আমি কোন একটা বিসিএস কোচিং এর টিচার হবো বা আমি নিজে একটা কোচিং দিব, বিসিএস স্টুডেন্ট পড়াবো, সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি হবে আরেক রকমের, দুটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি। যদি তুমি মনে করো তুমি বিসিএস ক্যাডার হতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ম্যাথ এন্ড মেন্টাল, তারপর হচ্ছে তোমার বাংলা, ইংরেজি, তারপরে তোমার হচ্ছে যে কম্পিউটার এন্ড আইসিটি, তারপর জেনারেল সায়েন্স, এই যে 130, এই 130-এর মধ্যে তোমাকে ভালো নাম্বার তুলতে হবে যদি তুমি ক্যাডার হতে চাও। হ্যাঁ, ম্যাথ মেন্টাল, বাংলা, ইংরেজি, কম্পিউটার আইসিটি এবং জেনারেল সায়েন্স, 130-এর মধ্যে তোমাকে এবং 130 দিয়ে কিন্তু মোটামুটি তোমার ক্যাডার কনফার্ম করা পসিবল। হ্যাঁ, মানে সরি ক্যাডার না, মানে প্রিলিমিনারি কনফার্ম করা পসিবল, কারণ 130-এর মধ্যে 80 পাওয়া খুবই সম্ভব। 80 পাওয়া খুবই সম্ভব। সো বাকি যে 70 মার্কস, সেখানে তুমি যদি 30ও যদি পাও তাও তোমার প্রিলি হয়ে যাবে। ওকে, এবং এই 130-এর মধ্যে কোশ্চেন তো তোমার খুব বেশি চেঞ্জ হয় না। ওকে, ম্যাথমেটা তুমি প্র্যাকটিস করলা, তো বাংলা থেকে তোমার কোশ্চেন ট্রিক হয়ে কোথায়, তোমার হচ্ছে যে আধুনিক যুগের মধ্যে, তাই না? আধুনিক যুগের মধ্যে একটু কঠিন কোশ্চেন থাকতে পারে, ইংরেজির মধ্যে, ইংলিশ লিটারেচারের মধ্যে একটু ওল্ড পাল্ট কোশ্চেন হতে পারে, কম্পিউটার কোনো চেঞ্জ হয় না, জেনারেল সায়েন্স কোশ্চেন চেঞ্জ হয় না, তাই না? সো তোমার এই 130-এর মধ্যে তোমাকে তোমার প্রিলিমিনারি জন্য তোমাকে তোমার নিশ্চিত করতে হবে। আর যদি তুমি যে মনে করো তুমি বিসিএস কোচিং এর টিচার হতে চাও বা তুমি নিজে একটা কোচিং দিতে চাও, সেক্ষেত্রে তুমি প্রচুর পরিমাণে জিকে তো পড়তে হবে, পত্রিকা পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কিছু পড়তে হবে, কারণ তুমি সেক্ষেত্রে মানে তুমি যে একটা জ্ঞানের জাহাজ, এটা তোমাকে শো করতে হবে। কারণ আমরা যেটা দেখি যে পোলাপান পরে বিসিএস এর জন্য 12 ঘন্টা 14 ঘন্টা, ওরা আসলে কি পড়ে 12-14 ঘন্টা? ওরা কি পড়ে? জিকে পড়ে মূলত। যারা বলে বিসিএস এর জন্য 18 ঘন্টা করে পড়ে, ওটা থার্ড ক্লাস। 18 ঘন্টা কি পড়ে? সে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতেছে, প্রথম আলো পত্রিকা হেডলাইন মুখস্থ করতেছে, কোন পত্রিকায় কি করছে, তোমার এখন তালেবান প্রেসিডেন্টের শাশুড়ির খালার নাম কি, সেগুলো মুখস্থ করতেছে। এগুলো মুখস্থ করে করে সে 18 ঘন্টা করে পড়তেছে। বেসিক্যালি 18 ঘন্টা পড়ার তো কিছু নেই এখানের মধ্যে, তাই না? এখন যদি তুমি বিসিএস কোচিং এর মাস্টার হতে চাও, তাই সেক্ষেত্রে তোমাকে তো তুমি যখন জ্ঞানের জাহাজে তোমাকে শো করতে হবে, তুমি জানো তালেবান প্রেসিডেন্টের ও শাশুড়ির খালার মেয়ের নাম কি, এগুলো তোমাকে জানতে হবে, তাহলে মানুষ তো বুঝবে না তুমি যে অনেক কিছু জানো। হ্যাঁ, ওগুলো করতে গেলে তখন তুমি টিচার হতে পারবা, বাট ক্যাডার কিন্তু হতে পারবা না, কারণ ম্যাক্সিমাম দেখবে যারা টিচার ওরা ক্যাডার না। তো এটা একটা ব্যাপার। এখন তুমি বলবে জিকে থেকে তাহলে কি কি বলবো? হ্যাঁ, জিকে থেকে তুমি এমন টপিক পড়বা যেগুলো থেকে কখনো কোশ্চেন ধরো কখনো কোশ্চেন তোমার মানে বাদ যাবে না। যেমন তুমি পড়তে পারো যে বাংলাদেশের হিস্ট্রি, যেটা হ্যাঁ বাংলা হিস্ট্রি, এখান থেকে তো কোশ্চেন আনকমন পড়ার কিছু নাই। বাংলাদেশের সংবিধান পড়বা, এখান থেকে কোশ্চেন ধরো আনকমন পড়ার কিছু নাই। তুমি কৃষি পড়বা, তুমি বাংলাদেশের শিল্প পড়বা, তারপরে তুমি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা পড়বা, এগুলো থেকে কখনো কোশ্চেন কি হবে না, তোমার নাম্বার কখনো মিস হবে না। এগুলো থেকেই তোমার বাংলাদেশ বিষয় 30-এর মধ্যে তুমি 15টা পারবা নিশ্চিত ভাবে। এখন তুমি করতেছো কি, তুমি সাম্প্রতিক থেকে ম্যাক্সিমাম থাকে ধরো 7টা, ওকে 7টা ধরো, বাংলাদেশের 30টার মধ্যে সাম্প্রতিক ম্যাক্সিমাম থাকলো 7টা বা 8টা থাকলো। সেই সাম্প্রতিক গুলোর মধ্যে সিস্টেম আছে আবার, যেমন অর্থনৈতিক সমীক্ষা থেকে, যেমন তোমাদের যে বিসিএসটা তোমার হবে কখনো যদি অক্টোবর হয়ে থাকে আর কি, তাহলে তোমার 2021 সালে যে অর্থনৈতিক সমীক্ষাটা, যেটা এখনো কমপ্লিট পাবলিশ হয় নাই, বাজেট বক্তৃতা থেকে আমরা কিছু কিছু পাচ্ছি, ওখান থেকে তোমার তো 2-1টা কোশ্চেন কমন থাকবে।
সাম্প্রতিক টপিকের মধ্যে। এখন তুমি যেটা করতেছো এই 7 নাম্বারের জন্যই তুমি একদম জীবন জীবন সব শেষ করে দিচ্ছ, আর আমাকে বলতেছো 18 ঘন্টা করে করতেছো বিসিএস এর জন্য। আসলে পড়তেছো তুমি 7 নাম্বারের জন্য করতেছো, সাম্প্রতিক পড়তে 7 নাম্বারের জন্য করতেছো। ওকে, তো তুমি এইটা করলে তুমি তো এমনি ক্যাটার কিভাবে হবা? আন্তর্জাতিকে যদি আসি সেখানে 20 নাম্বারের মধ্যে সাম্প্রতিক থাকবে ম্যাক্সিমাম 4টা। ওকে, তাহলে আমি যদি ধরি এই 4 আর হচ্ছে তোমার এই 7, 11 নাম্বার। এখন পর্যন্ত সাম্প্রতিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে 38 নম্বর বিসিএস এ, 13টা। ওকে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসছে 38 নম্বর বিসিএস এ, 13টা কোশ্চেন আছে সাম্প্রতিকের মধ্যে। তো এখন তুমি তাহলে বলতে পারো তাহলে নিশ্চয়ই তাহলে ওই 38 নম্বর বিসিএস এ যারা প্রচুর সাম্প্রতিক পড়ছে ওরা আগাইছিল না, ওখানেও ওরা একটা ধরা গেছে, কারণ ওখানে তোমার ম্যাথ কোশ্চেন একটু তোমার প্রচুর গোলমাল কোশ্চেন আসছে। এখন আমরা যারা স্ট্র্যাটেজির কথা বলি, সো কোশ্চেন যাই হবে হোক, আমি বলছিলাম যে তোমার প্রিলি কোনোদিন মিস হবে না। কোশ্চেন যাই হবে হোক, তোমার সাম্প্রতিক আসুক না আসুক, কি আসবে না আসবে, যাই আসবে আসুক গা, তোমার প্রিলি কোনোদিন তোমার মিস হবে না। কিন্তু তুমি যদি জিকে বেস প্রস্তুতি নিতে যাও সেক্ষেত্রে তোমার তোমার মানে হবে কিনা প্রিলি কমপ্লিট এটা বলা যায়। এখন পর্যন্ত যতজন আমার সামনে জিকে বেস প্রস্তুতি নিচ্ছে তাদের 100% গ্যারান্টি দেওয়া যায় না যে তাদের প্রিলি হবে, এটা নিশ্চিত না, কারণ জিকের কোশ্চেন কোন দিকে যাবে সেটা আমরা জানি না। ঠিক আছে, সংবিধান মুখস্থ করতে হবে কিনা? সংবিধান মুখস্থ কেন করবা? সংবিধান তোমার হচ্ছে যে ধারাগুলো থেকে তোমার প্রশ্ন হয় সে ধারাগুলো তোমার পড়বা। প্রিলির জন্য তুমি শুধু ধারার নাম আর জিনিসটা মনে রাখতে হবে, আর রিটেনের জন্য তোমাকে হয়তো একটু ধারাটার ব্যাখ্যাটা করতে হবে। ওকে, তো হচ্ছে কথাবার্তা। এখন আসো আমরা তোমার একজন বলছে ম্যাথসের 2 ভাই খেলা দেখে এপ্রিল টিকছে। এবার হ্যাঁ, খেলা দেখে কারা এপ্রিল টিকবে? ওই যে বললাম তোমার যারা ম্যাথ, মেন্টাল, ইংলিশ, বাংলা, হ্যাঁ, তারপরে তোমার কম্পিউটার এবং আইসিটি জেনারেল সায়েন্স এগুলো বেশ প্রস্তুতি নিবে, ওরা খুব বেশি তোমার ইফোর্ট দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, খুব বেশি ইফোর্ট দেওয়া ছাড়া এপ্রিল টিকবে সে। তো চলো, আজকের ক্লাস আমাদের হচ্ছে অবস্থান নির্ণয়। অবস্থান নির্ণয় থেকে তোমার প্রিলিতে সবসময় প্রশ্ন থাকে, রিটেনেও প্রশ্ন থাকে এখান থেকে। চলো আমরা নাইদুল উত্তর পাও নাই? কি প্রশ্ন তোমার? প্রশ্নই বুঝি নাই। ও প্রশ্ন তোমার বিজ্ঞান ভূগোল, কম্পিউটার বিজ্ঞান ভূগোল নেক্সট মান্থে। সো আসো আমরা আজকের টপিকটা যাই। তো অবস্থান বলো, প্রশ্ন। আজকের প্রশ্ন নিয়ে কি কোনো কথা বলতে পারবো, মানে এই সময়? রেকর্ডিং আজকে ক্লাসে এসে বলবা। আমি তো প্রথমে বলে দিলাম একটা কোশ্চেন ভুল ছিল, সেটা নিয়ে তো কথা বললাম। ঠিক আছে, সো ক্লাসের শেষে বলবা। তো আমরা আমাদের আজকে লেকচারটা যাচ্ছি। তো অবস্থান নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে দিকগুলো তোমার ভালোভাবে জানা লাগবে। তুমি ফিগার আঁকার জন্য তুমি ফিগারটা কিভাবে আঁকবা। তো তোমার প্রশ্নের মধ্যে এটা যদি হয়, আমরা যদি ডট ধরি, মূলবিন্দু ধরি, তো উপরের দিক হচ্ছে নর্থ, নিচের দিক হচ্ছে সাউথ, আর ডানে ইস্ট, বামে হচ্ছে ওয়েস্ট। হ্যাঁ, এই জিনিসটা যদি তুমি যদি মাথার মধ্যে ঠিকমতো ঢুকে, দ্যাট ইজ ম্যাপের মধ্যে আমরা যেভাবে দেখি, এই জিনিসটা মাথার মধ্যে থাকলেই তুমি তখন এটা পরিষ্কার তুমি আঁকতে পারবা। এখন তুমি যদি ভুলে যাও, তো তুমি ধরো এখানে তুমি দাঁড়ায় আছো, এটা তুমি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় আছো, তো তুমি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় থাকলে তোমার হাতের বাম দিকে হচ্ছে সাউথ, ডান দিকে হচ্ছে নর্থ, আর তোমার পিছ দিকে হচ্ছে ইস্ট। তো এইভাবে তুমি চিন্তা করতে পারো, যেহেতু পশ্চিম দিকে ফিরে ম্যাক্সিমাম লোকজন নামাজ পড়ে, তো তুমি সেটা চিন্তা করতে পারো, বা তুমি সূর্যের অবস্থান চিন্তা করতে পারো যদি তুমি ভুলে যাও। আর অথবা তুমি ম্যাপ চিন্তা করতে পারো, ম্যাপের নিচ দিকে সবসময় সাউথ, উপরের দিকে নর্থ, ডানে ইস্ট, বামে হচ্ছে ওয়েস্ট। ওকে, এই 4টার দিক যদি তুমি কোশ্চেন পেপারে হ্যাঁ ফিগার আঁকা যাবে, এই 4টার দিক যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য আনসার করা খুবই সহজ। তো যেহেতু তোমরা রেকর্ডিং দেখে আসছো, আমরা একটু দ্রুত রিভিউ করবো। চলে ইসলাম বিশেষের একটা প্রশ্ন। একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে, তারপর আবার 12 মাইল উত্তরে যায়, সে শুরু স্থান থেকে কত মাইল দূরে? তো এই জাতীয় প্রশ্ন সলভ করার সময় তোমাকে যেটা করতে হবে, তুমি যে ফিগার আঁকো, ফিগারটা যাতে তোমার প্রেসাইজ হয়। তোমার যাতে ফিগারটা তুমি ধরো 4 মাইলের জন্য তুমি যদ্দূর আঁকছো, তুমি 12 মাইলের জন্য ধরো তোমার একদম এক্স্যাক্টলি তোমার 3 ভাগে 1 ভাগ না হলে কাছাকাছি যাতে হয়। তো কাছাকাছি হলে যে সুবিধাটা তুমি পাবা সেটা হচ্ছে তোমার তোমার ফিগারটা দেখেই তুমি আনসার করতে পারবা। তো ধরলাম আমরা ব্যক্তিটা এখানে আছে, ওকে, ধরলাম ব্যক্তি এখানে আছে, এই যে এখানে ব্যক্তিটা, তাহলে উত্তরে যদি যাই, সরি এখানে আছে, ধরলাম এখানে আছে, আমরা যদি ধরি সে বলছে সে উত্তরে যায়, তো উত্তরে যায় বললে তো সবসময় আমরা কোন দিকে যাব? উপরের দিকে যাব। তো আমরা
তো এখানে যদি শুরু করে তার মানে এই যে উত্তরের দিকে আসছে, সে উপরের দিকে যাবে সে। ওকে, তাহলে আমরা এটা ধরলাম আমরা তার অরিজিনাল বিন্দু, এখান থেকে শুরু করছে, তাহলে উত্তরের দিকে যাই 4 মাইল, তো এটা হচ্ছে 4। এরপর 12 মাইল পূর্বে, সো ডানে আর বামে যাবো আমরা এই ফিগারের মধ্যে, পূর্বে যাই, ডানে যাব। ওকে, তো এখানের মধ্যে 12 মাইল সে ডানে যাবে। এর বলছে আবার সে 12 মাইল উত্তরে যায়, তাইলে এখন তুমি দেখো এই আবার 12 মাইল সে উত্তরে যায়, আবার 12 মাইল উত্তর। এখন বলি শুরু স্থান থেকে সে কত মাইল দূরে, তার মানে আমাদের এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, এখন আসো আমরা যেহেতু এখানের মধ্যে এই দূরত্বটা বের করব, তাহলে আমরা এটাকে যদি অতিভুজ ধরি, তাহলে সমকোণী ত্রিভুজটা আমরা কমপ্লিট করে ফেলি। তাহলে এই সমকোণী ত্রিভুজটা কমপ্লিট করি আমরা। সো এই সমকোণী ত্রিভুজটা আমরা কমপ্লিট করে ফেললাম। সো দিস ইজ সমকোণ। তাহলে এই সমকোণের মধ্যে এটা হচ্ছে আমাদের কি অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। এই অতিভুজটা আমরা এখন কি বের করব। তাহলে আমাদের এই যে এতটুকু হচ্ছে আমাদের 12, এতটুকু হচ্ছে কত 4, তাহলে পুরো লম্বটা, এই লম্বটা ধরে কত 16, আর ভূমিটা এই ভূমিটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে 12, এই যে এটা হচ্ছে যেহেতু 12, তাহলে আমাদের ভূমিটা হচ্ছে 12। তাহলে ভূমি যদি হয় 12 আর লম্ব যদি হয় 16, তাহলে আমাদের লাগবে কি অতিভুজটা লাগবে, তাই না? তাহলে আমরা জানি কি ছোটবেলায় পড়ছিলাম আমরা যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। শুধু অতিভুজ ইকুয়াল টু হচ্ছে √16 স্কয়ার প্লাস 12 স্কয়ার। ওকে, এইভাবে আমরা করে ফেলতে পারবো। তাহলে এখানে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে প্রথমে ঠান্ডা মাথায় ফিগারটাকে ফেলতে হবে। ফিগারটা আঁকতে যদি ভুল করে ফেলি তাহলে আমার উত্তর আর মিলবে না। তো আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলো ঠান্ডা মাথায় ফিগারটাকে ফেলবো। ফিগারটা আঁকার পরে আমাদের মূলত দেখতে হবে এটা কি পিথাগোরাসের উপপাদ্য হয় কিনা। যদি না হয় তাহলে অন্য কোনো সিস্টেমে এটা দূরত্বটা বের করা যায় কিনা, সেই সিস্টেমটা আমরা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। এবং আমাদের 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আমরা এখানে 1 নাম্বার নিশ্চিত করতে পারবো। তো এখানে আসি, আমি একটা কথা বলছিলাম তোমাদেরকে যে ফিগার আঁকার সময় প্রেসিশনের দিকে নজর দিতে হবে, যাতে প্রেসাইজ হয় একটু। হ্যাঁ, প্রেসিশনের দিকে নজর না দিলে সেটা তোমার ফিগার দেখে অনেক সময় তুমি হজবরল হয়ে যাবে। হ্যাঁ, ধরো একজন লোক এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে, তো এই ধরলাম লোকটা এখানে আছে, এ হচ্ছে এখানে। তো ডানে বামে অনেকের প্রবলেম হয় খুবই। তো ডানে বামে প্রবলেম হলে তুমি নিজেকে কল্পনা করো। হ্যাঁ, তো এখানে হচ্ছে এ, তুমি এখানের মধ্যে আসো। ওকে, তোমার মুখ কিন্তু সামনের দিকে, মানে ওইদিকে তোমার ফিগার। তাহলে ডান মানে হচ্ছে এই দিকে, এই যে ডান দিকে আসছে সে। হ্যাঁ, এ আসলো 10 ফিট, 10 ফিট হচ্ছে সে ডান দিকে আসছে। এখন তার মানে এই ব্যক্তিটা কি সামনে এদিকে হাঁটতেছে, তাই না? এদিকে সে কি হাঁটতেছে, এদিকে হাঁটতেছে। এখন বলো তোমার বাম দিকে 20 ফিট, তাহলে এই যে চিত্রের মধ্যে উপরের দিকে যাবো নাকি নিচের দিকে যাবো? সবাই কমেন্টে লিখো, লেফট ও রাইট লিখো। সরি, মানে উপরে অথবা নিচে, তোমার আপ ও ডাউন লেখো। সো বাম দিকে বলতে আমরা আপ আর ডাউন, হ্যাঁ উপরের দিকে যাবো, রাইট। সো এটা খুব গুরুত্বপূর্ণ, তুমি ফিগারটা সব প্রপারলি আঁকতে পারো। তাহলে এই 10 ফিট আসছে, বাম দিকে গেল সে কয় ফিট? 20 ফিট আসলো। সো এটা হচ্ছে যে 20 ফিট। ওকে, তাহলে এই হচ্ছে লোকটা, এই লোকটা। এখন যদি সে বাম দিকে যায়, যদি বাম দিকে যায়, এই লোক ওদিকে যাইতেছে, সামনের দিকে যাইতেছিল, এখন বাম দিকে গেলে আবার কোন দিকে আসবো? এই দিকে আসবো। তাহলে এই দিকে হচ্ছে যে সে হচ্ছে কত ফিট আসলো? 20 ফিট আসলো। এখন আসো ফিগারটা প্রেসাইজ বলতে কি, তুমি দেখো যে তুমি এখানে 10 ফিটের জন্য এতটুকু আঁকছো, তাহলে 20 ফিটের জন্য তার চেয়ে একটু ডাবল তো আঁকতে হবে। তো 20 ফিট যদি এই পর্যন্ত আঁকি ফেলো, তাহলে আবার তুমি কি ডিস্টেন্সটা মিলাতে পারবে না তুমি। তাহলে একটু মানে স্কেল দিয়ে একদম তোমার প্রেসাইজ না হইলেও কাছাকাছি প্রেসাইজ যেতে হয়, কারণ এতটুকু তোমার 10 ফিট ছিল। এখন তো 20 ফিট যদি এই পর্যন্ত যদি আসো, তখন তুমি হিসাব করবা এই এতটুকু, আসলে তোমার ফিগার তাহলে মিলবে না, সে গেছে। তাহলে একটু কাছাকাছি ফিগার রাখলাম, তাহলে আসলো। তাহলে লোকটা এদিকে যাইতেছে, বলছে এরপরে সে বাম দিকে আবার বাম দিকে 20 ফুট আসলো। তাহলে এই যাইতেছে বাম, এই 20 ফুট মানে কি নিচের দিকে, তাই না? নিচের দিকে 20 ফুট, তাহলে আবার নিচের দিকে কয় ফিট আসলো? 20 ফিট আসলো। তাহলে এখানে 20 ফিট যদ্দূর রাখছো, এখানে 20 ফিট কি তদ্দূরই আঁকবা, তাইলে পরে তোমার ফিগারটা কি সঠিক হবে। এখন তুমি বুঝতে পারতেছো যে আসলে তোমাকে এতটুকু বের করতে বলছে। তাইলে এই যে এই পুরোটা হচ্ছে কয় ফিট? 20 ফিট। আর এতটুকু হচ্ছে 10 ফিট, তাহলে বাকি এতটুকু হচ্ছে কি 10 ফিট। কেউ না বুঝতে পারলে বলো যে বুঝতে পারো নাই।
ভাইয়া বাম ডানে একটু সমস্যা হয়ে যায়, মানে আমি রেকর্ডিং দেখছি তো খালি বাম ডাম ভুল করে ফেলাই। বাম ডানে ভুল করলে যেটা হবে মানে তুমি, হ্যাঁ আমি সমাধান দিচ্ছি, okay? বামে যাইতে বলছে, ডানে যাইতে বলছে। হ্যাঁ হ্যাঁ আমি সমাধান দিচ্ছি, ওকে মাইক্রোফোন অফ করো, সমাধান দিচ্ছি। তুমি যেটা করবা, তোমার কালকে তোমার এই অঙ্ক বইটা, মেন্টাল অ্যাবিলিটি বইটা হাতে নিবা, হ্যাঁ, বা খাতার প্রশ্নটা লিখবা, লিখে মাঠে চলে যাবা। মাঠে চলে গিয়ে ওইখানেই তুমি যা যা বলছো অমনে তুমি ওইভাবে আঁকবা। আঁকা তুমি যে ময়দা আছে না, ময়দা দিয়ে দিবা তোমার যে হাঁটতেছো, তারপরে দেখবে ডান বাম কেমনে মিলে যায়। হ্যাঁ, কালকে এটা প্র্যাকটিস করো মাঠে গিয়ে। এটা আসলে এটা তো বুঝাই হবে না, এটা মাঠে গিয়ে তোমাকে ইয়ে করতে হবে, প্রপারলি ইনস্ট্রাকশনটা দিতে হবে। হ্যাঁ, কারণ অনেক সময় যেটা হয়, আচ্ছা যাই হোক, আমার উপরে, হ্যাঁ উপরের দিকে ধরলে মেয়েরা আবার আমার উপরে যেতে পারে। সেটা হচ্ছে যে ধরো কোনো ছেলে যদি কোনো মেয়েকে নিয়ে ডেটিং এ যায়, তখন ধরো রাস্তা সামনে দিয়ে যাইতেছে, তো এখন মেয়ে যদি বলে ডাইনে, আসলে হবে জিনিসটা বামে, ওর উল্টা পাল্টা লাগা ফেলে। আমার বাস্তব অভিজ্ঞতা, আসলে যদি আমি খুব ডেটিং এর বেশি অভিজ্ঞতা নাই, অল্প কিছু অভিজ্ঞতা, পর আমি এটা দেখছি আমার অভিজ্ঞতার মধ্যে। আমার বন্ধুদের জিজ্ঞেস করছে তোদের ক্ষেত্রে এরকম হয়, কয় হ্যাঁ এরকম হয়, চাইতে ও ডাইনে, ও কয় বামে। তো ওর উল্টা পাল্টা লাগে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তখন ওই যে তোমার যে রিক্সাওয়ালা কাকা, উনিও খুব কনফিউজ হয়ে যায় যে আসলে কোন দিকে যাইতে হবে। এটা খুব স্বাভাবিক ফেনোমেনা। হ্যাঁ, আমরা উত্তেজনা বা টেনশনের মধ্যে আমরা এরকম সময় বামে ডানে এরকম গোলমাল লেগে যেতে পারে। হ্যাঁ, তো এইটা আসলে নিজে কল্পনা করতে হবে জিনিসটা। লাইক এখানে যেটা আমরা বলছিলাম, তুমি চিন্তা করো যে তুমি নিজে হাঁটতেছো, ধরো, হ্যাঁ, তাহলে এই অবস্থানে তুমি আছো, এখানে তুমি দাঁড়ায় আছো, তো মাথা কোন দিকে? ওইদিকে তো মাথা, তাহলে ডান দিকে বলছো তো, এইটা তোমার ডান দিকে, এই যাইতেছো তুমি। তো এইটা হচ্ছে তুমি, এই তোমার হাত, তুমি ওই সামনে এদিকে যাইতেছিলা। তো যখন বলো বাম দিকে, তাহলে এই তোমার, এটা তোমার বাম হাত, তাহলে এই বাম দিকে তুমি যাইতেছো। তো এইটা হচ্ছে তুমি যাইতেছো, তুমি সামনে দিকে যাইতেছো, তাহলে এইটা হলো তোমার বাম হাত, এই বাম দিকে, মানে এইদিকে। তো এদিকে তুমি যাইতেছো, এদিকে তুমি যাইতেছো। ওকে, তুমি নিজে নিজে এটার মধ্যে ঢুকে যাও না, তুমি নিজে ঢুকে যাও, ঢুকে তুমি এবার তাহলে বাম কোন দিকে? এইদিকে, তাহলে বাম, এই বাম দিকে এবার আসো। ওকে, এইভাবে তুমি চিন্তা করো, নিজেকে চিন্তা করো ওই জায়গার মধ্যে, তুমি নিজে এখানে তোমার বাম কোন দিকে। কোথাও গেলে পশ্চিম খুঁজে পাও না শাপলা, পশ্চিম খুঁজে না পাও, তুমি এখানে টয়লেটটা খুঁজে বের করবা, কারণ টয়লেট সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে। হ্যাঁ, টয়লেটটা খুঁজে বের করলে হয়ে যাবে। তোমার মেজরিটি ফ্ল্যাটে, কোনো ফ্ল্যাটে, যেহেতু আমাদের দেশ তোমার মুসলিম প্রধান দেশ, আমাদের দেশে উত্তর দক্ষিণে সাধারণত কমন গুলো থাকে, কিন্তু দুই একটা বাসা থাকতে পারো হয়তো মেনটেন করে না, বাট এখানে ম্যাক্সিমামই, কারণ এখানে যারা তোমার ডিজাইনার যারা, ওরা তো বিষয়টা জানে, সো ওরা ওইভাবেই দেয়। হয়তো দুই একটা ভুল হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি উত্তর দক্ষিণে পাবা। হ্যাঁ, উপরের দিকে ওয়েস্ট, উপরের দিকে ওয়েস্ট দিলেও হবে, সেক্ষেত্রে তুমি হচ্ছে যে, হ্যাঁ আচ্ছা, একজন বলছে উপরের দিকে ওয়েস্ট দিলে হবে, কেন হবে না কেন? তা তুমি ধরো এদিকে যদি তোমার ওয়েস্ট হয়, এদিকে তুমি ওয়েস্ট যদি ধরো, তাহলে তোমার এই দিকটা হবে কি? তাহলে এইদিকে তুমি ওয়েস্ট যদি ধরো, এদিকটা হবে কি বলতো? সাউথ। আর এদিকটা হবে নর্থ, এদিকটা হবে তোমার ইস্ট। তো এটা আমি কেন বলি নাই, কারণ হচ্ছে যে আমরা ম্যাপের মধ্যে নর্মালি সাউথ কোন দিকে বলতো? ম্যাপে নর্মালি সাউথ কোন দিকে? ম্যাপে বঙ্গোপসাগর কোন দিকে বাংলাদেশের ম্যাপের? সাউথ, নিচের দিকে। নিচের দিকে, রাইট। তো এখন তুমি ম্যাপের সাথে যে মিলে ধরো, তাহলে তোমার সেক্ষেত্রে তোমার গ্যাঞ্জাম একটু কম লাগবে। তুমি বাংলাদেশ ম্যাপটা চিন্তা করবা, অপোজিট দিক বলছে নর্থে, না না নিচের দিকে। বঙ্গোপসাগর আমার দক্ষিণে না, বাংলাদেশের ম্যাপের মধ্যে দেখবো বঙ্গোপসাগর নিচের দিকে থাকে, দক্ষিণে। এই জন্য আমি বলছিলাম সাউথ নিচের দিকে থাকবে। মাইক্রোফোন অফ করো, কারণ আছে। আমরা মেহেদি বের কাছে চলে যাই। মেহেদি একটা নির্দিষ্ট স্থান থেকে সে 9 কিলোমিটার দক্ষিণে গেল। সো আমরা এই হচ্ছে মেহেদি, সে 9 কিলোমিটার দক্ষিণে গেল। তাইলে আমরা, আমি নিচের দিকে জায়গায় রাখি না, দক্ষিণ গেল মানে সে নিচের দিকে গেল। তো এই হচ্ছে যে মেহেদি, তাহলে মেহেদি নিচের দিকে গেছে 9 কিলোমিটার দক্ষিণে যেতে গেছে। হ্যাঁ, এরপরে 3 কিলোমিটার পূর্বে গেল। তো পূর্ব মানে কোন দিকে গেল? ডানে গেল। ওকে, 3 কিলোমিটার। যদি আমার ফিগারটা হয় না, কারণ আমার 9 কিলোমিটার সে 3 কিলোমিটার আমি অনেক লম্বা গিয়ে বলছি। ওকে, সেখান থেকে সে উত্তর দিকে 6 কিলোমিটার গেল। তাহলে কোন দিকে যাবে? উপরের দিকে। এইটা হচ্ছে, তাহলে আমি আঁকবো 6 কিলোমিটার। এখন দেখো, আমি ফিগারটা 6 কিলোমিটার থেকে দূরে গিয়ে পেলি, তাহলে তো এটা গ্যাঞ্জাম লেগে যাবে, তাই না? তার মানে ফিগারটা একটু ধরো হুবহু না হইলো কিছুটা আন্দাজ করে আঁকা উচিত। তাহলে আমি যদি ধরি, এই হচ্ছে আমাদের 9 যদি হয়, এটা যদি হয় 9, তাহলে আমার 6 হওয়া উচিত এতটুকু। ওকে, এটা তো হওয়া উচিত কি 6। তাহলে এরপর 3 কিলোমিটার কত, সরি এটা 3, এটা হলো 3, এরপর সে আসলে 6, তাহলে এতটুকু আমরা আঁকবো 6। ওকে, তাহলে এবার আমাদের ফিগারটা কিছুটা প্রেসাইজ হলো। এখন আমাদের মূলত এখান থেকে
এই পর্যন্ত ডিস্টেন্স বাই করতে হবে, মানে এতটুকু ডিস্টেন্স বাই করতে হবে। তাহলে এটাকে যদি আমি অতিভুজ ধরি তাহলে আমরা ত্রিভুজটা কমপ্লিট করবো এটা। ওকে, তাহলে ত্রিভুজ কমপ্লিট করলাম, তাহলে আমরা ভূমি বার করবো। এই ভূমিটা কত? এটা হচ্ছে 3, তাই না? এখন আমাদের লম্বটা লাগবে। লম্ব কত হবে? এই পুরোটা হচ্ছে 9, এটা হচ্ছে কত? 6। লম্ব কত হবে? লম্ব হবে 3। লম্ব 3, ভূমিও 3। তাহলে আমরা এখান থেকে আমাদের অতিভুজটা হবে √3² + 3²। ওকে, তাহলে এইভাবে আমরা ফিগারটা কমপ্লিট করে আমরা ফিগার কমপ্লিট হওয়ার পরে জিনিসটা সহজ, কিন্তু আগে ফিগারটা তোমার কমপ্লিট করতে হবে প্রপারলি। তো এটা সবাই করো তো একটু। একটা লোক একটা স্থান থেকে একটা স্থান এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তর দিকে গেল, 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। তানজি 13, তারপর লাবু 13, শামিমা 13, আসিফ 13, নাদিয়া 13, শাপলা 13। ওকে, ঠিক আছে। দিস ইজ সিম্পল, রাইট? তো একজনের এই স্থান থেকে সে শুরু করে সে হচ্ছে যে 12 কিলোমিটার গেল উত্তর দিকে। তাহলে 12 কিলোমিটার উত্তর দিকে গেল, এখান থেকে 5 কিলোমিটার সে পূর্ব দিকে গেল। সো দিস ইজ 5 কিলোমিটার। তাহলে এইখান থেকে এই হচ্ছে যে আমাদের √, এই কমপ্লিট করলে √12² + 5²। ওকে, তো মেহেদি নাম আমাদের ক্লাসমেট ছিল আমাদের কুমিল্লা মেডিকেল কলেজে। তো ও খুব খুব দুঃখজনক ভাবে ও মেডিসিনে সে সম্ভবত 11 বার ফেল করছিল। 11 বার ফেল করার পরে সে 2019 সালে সম্ভবত, 2020 সালে তখন সে সুইসাইড করে, ওটা ডিপ্রেশনটা নিতে না পারা। সো ওর নামটা শুনলে খুব বিষয়টা খুব একটা স্যাড ফিলিং। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে মাঝে মধ্যে এরকম আমরা ক্রুয়েলটি দেখতে পাই, তাই না? মানুষের টিচারদের মানে ব্যক্তি আক্রোশের শিকার হয়ে অনেক সময় অনেক লাইফ নষ্ট হয়ে যেতে পারে। নাহলে তো একজন মানুষ তো 11 বার তো ফেল করাটা এটা অস্বাভাবিক। কারণ যদি কোনো স্টুডেন্ট তোমার সে বেশি ফেল করে, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের তো চাকরি তোমার হচ্ছে যে ওদের বরখাস্ত করা উচিত। কারণ যদি কোনো ক্রিকেট টিমের প্লেয়াররা খারাপ খেলে, কার চাকরি যায় বলতো? বা ফুটবল টিমের প্লেয়াররা খারাপ খেলে কার চাকরি যায়? কোচের কোচের চাকরি যায়। তার মানে সে কি এমন কোচিং করাইলো যে খেলোয়াড়রা মাঠের মধ্যে খেলতে পারতেছে না, সো কোচের চাকরি চলে যায়। সো কোন স্টুডেন্ট যদি বেশি ফেল করে, বা একটা ক্লাসে যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে, প্রচুর স্টুডেন্ট যদি ফেল করে, তাহলে টিচারের চাকরি চলে যাওয়া উচিত। তার মানে সে কি এমন করাইলো যে স্টুডেন্ট ফেল করতেছে? এটা আমাদের এখানে আসলে ইভ্যালুয়েশন নাই আমাদের, তো আমরা এরকম স্বেচ্ছাচারিতা আমরা প্রস্তুত হয়। সো এই প্রবলেম সলভ করো সবাই। চাকরি চলে যায় ভার্সিটিতে, ভেরি গুড। সবাই খাতা আছে আশা করি সবার সামনে। ক্যামব্রিয়ান সিস্টেমটা গুড, ভালো। সো কোন স্থান থেকে 12 কিলোমিটার গেল উত্তরে, 6 কিলোমিটার গেল দক্ষিণে, অথবা পশ্চিমে গেল 2 কিলোমিটার। লাবু √38, না 2 √2 না √40 সেম। লাবু তোমার 38 কিভাবে আসলো? √40, 2 √10 সেম অ্যান্সার। ভুল হয়ে গেছে, মুখে মুখে করছি। ও ভুল হয়ে গেছে, আচ্ছা ভুল হয়ে গেছে। 2 √10, 2 √10। ওকে, আর যারা করতে পারতেছো না, তোমার রেকর্ডিং এর মধ্যে তো তোমার রেকর্ডিং না দেখে খুবই বড় ধরনের একটা ক্রাইম করছো, রেকর্ডিংটা দেখতে হবে। ওকে, সো ঠিক আছে, √40 রাইট। যারা করতে পারো নাই তুমি রেকর্ডিংটা দেখে নিবা, আমাদের আগের যে প্রি রেকর্ডটা। সো লিমন এরকম কোটা সবার খাতা আছে, খাতার মধ্যে দেখি করতে পারে কিনা। মোটর বাইক নিয়ে প্রথমে 15 কিলোমিটার গেল উত্তরে, দক্ষিণে গেল 7, আবার পূর্বে গেল 3। আমরা চাই তুমি 1 মিনিটের মধ্যে যাতে করতে পারো। সো 30 সেকেন্ড তোমার ফিগার রাখতে, 30 সেকেন্ড তোমার অঙ্কের অ্যান্সার করতে।
15 কিলোমিটার উত্তরে, দক্ষিণে 7, পূর্বে আবার 3। দিকটাও লিখতে হবে, যিনি দিকটাও লিখতে হবে। √73 লিখছো, দিকটাও লিখতে হবে। সো আচ্ছা, তোমাদের কারো কারো বইয়ের মধ্যে এই কোশ্চেন গুলোর কিছু অড কিছু আনসার আছে, সেটা নিয়ে ওটার কিছু নাই। তুমি যে সিস্টেম বললাম সেটা তুমি ফলো করবা, ঠিক আছে? সো মোটর বাইক নিয়ে প্রথমে 15 কিলোমিটার গেল উত্তরে। এখানে যদি লিমন থাকে তাহলে এই গেল সে 15 কিলোমিটার উত্তর গেল, সেখান থেকে দক্ষিণে আসলো সে 7। আচ্ছা, আমি ফিগারটা একটু হচ্ছে না, ওকে। তাহলে সে এখান থেকে শুরু করলো যাত্রা, এই আসলো সে, এতটুকু আসলো সে 15, ওকে। এখানে আসলো সে, এখান থেকে আবার দক্ষিণে আসলো সে 7, তাহলে এই আসলো দক্ষিণ দিকে, আবার এদিকে ফিরে আসলো আবার, তাহলে হচ্ছে 7, ওকে। তাইলে এই যে 7 আসলো, তাহলে এতটুকু কি? এতটুকু হচ্ছে তাহলে আমাদের 8, ওকে, লিখে রাখলাম। তাহলে সে এখন এখানে অবস্থান করতেছে, এইখানে অবস্থান করতেছে। এর পূর্ব দিকে গেল 3, তাহলে এই পূর্ব দিকে গেল সে 3, তাহলে সে কোথায় আছে? তাহলে এইখানে আছে সে, এবং এই হলো অবস্থান, তাহলে তার মানে হচ্ছে √, কত, 8² + 3², তাহলে সে এইখানে আছে সে, তার মানে কোন দিকে? ইস্টের দিকে, তাহলে √73 এবং ইস্ট, ওকে। তো এটা রেকর্ডিং এর মধ্যে আমরা করাইছি। আমরা হচ্ছে যে এইটা নিয়ে একটু কথা বলি, 36 লিখিত। এটা সলভ করতে একটু আমি করে দিচ্ছি, একটু সলভ করো এটা। তো এই হচ্ছে দুজন লোক এখানের মধ্যে, তারা দুজন লোক এখানে যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার গেল, তাহলে এ গেল এইদিকে 4 মিটার, আর এ গেল এইদিকে 4 মিটার, ওকে। এখান থেকে শুরু করছে, তাহলে এইটাও 4, এটাও 4, ওকে। তারপরে এইখানে যে আছে সে, তার বাম দিক হলো এইদিকে, তাহলে এদিকে আসলো সে 3, আর এখানে যে আছে তার বাম দিক হলো এইদিকে, তাহলে এই আসলো এইদিকে 3, তাহলে দুজনের মধ্যে দূরত্ব, তাহলে এটা হচ্ছে দুজনের মধ্যে দূরত্ব। তাহলে আমরা এটা হচ্ছে কত? √4² + 3², √25, তার মানে এটা হচ্ছে 5, এইটাও হচ্ছে সেম, √4² + √3², তাহলে এটাও 5, তাহলে 5 আর 5 কত হইলো? 10। ওর হচ্ছে যে মধ্যগত দূরত্ব হচ্ছে 10। এটা আমরা রেকর্ডিং করছি, এটা করে এবার, এটা আমার রেকর্ডিং সম্ভবত নাই। এটা রেকর্ডিং এ ছিল এটা। আছে না? আচ্ছা, ওকে। সাত, যদি মোট 4 হবে না, একজন 4 মিটার গেছে, সেটা তো বলা নাই। আগেরটা না, দুজন দুদিকে 4 গেছে, দুজন দুদিকে 4 গেছে, হ্যাঁ মাসুর, দুজন দুদিকে 4, দুজন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার হেঁটে গেল, দুজন দুদিকে গেছে, ওকে। তো শর্টকাট না, ওকে। মানে জিনিসটা বুঝতে পারলে তুমি এবার যে সিস্টেমে করবা করো, তুমি লং কাট করো, শর্ট কাট করো, হ্যাঁ, এক্সট্রা কাট করো, যে কাট করবা করো, কিন্তু জিনিসটা তোমাকে বুঝতে হবে, ওকে। আচ্ছা, এটা এটা রেকর্ডিং আছে, এটা বলো তো কয়টা? 10টা, এটা আছে না? এটা আমরা ছোটবেলা অবশ্য আমরা দাদা হিসেবে আমরা দিতাম, মানে আমরা, আমাদের একটা কাজ ছিল একজনকে দাদা বলা। মুক্তা বলছে 10, আচ্ছা, মীরা বলছে 10, আচ্ছা। তো মীরা, তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি একটা রাস্তা চুজ করবা এরকম 100 মিটার, ওইখানের মধ্যে তুমি গর্ত করে করে একটা করে গাছ লাগানো শুরু করবা, তো দেখবা কয়টা হয়।
তাহলে কেন 11টা হলো? কারণ আমরা শুরুর একটাও কি গুনতে হবে, শুরুর একটা যদি গুনি তাইলে একটা কাজ কি হবে, বেশি হবে। সো 11টা হবে। ওকে, তো এটা মনে হয় ভাইয়া স্কেল নিয়ে একটা স্কেলের জিনিসটা মনে হয় সেম। হ্যাঁ হ্যাঁ, সেম সেম, রাইট, সেম। আমরা তো ম্যাথমেটিক্যালি যখন করতেছি, যদি ভাগ করতেছি, তখন তো আমি শুরুরটা কাউন্ট করতেছি না, বাট শুরুটা তো আমার কাউন্ট করতে হবে। তো ডান দিক বা বাম দিক যেদিক থেকে গণনা করে না কেন, সে অষ্টম ছাত্র। তাহলে ওখানে আমার কজন ছাত্র আছে? 15 জন, রাইট। যারা আনসার দিতে পারতেছো না, এটা রেকর্ডিং এর মধ্যে আমরা ব্যাখ্যা করে দিয়েছি, সেখানের মধ্যে দেখবা। তো এখানের মধ্যে এ যদি হয় অষ্টম, তার মানে এদিকে আছে 7 জন, এদিকে আছে কয়জন? 7 জন। তাহলে এই 7 জন, এই 7 জন, আর সে নিজে, তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে 15 জন। ওকে, এটা 36 BCS লিখিত পরীক্ষা আসছিল। জান্নাত একটা বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে। শ্রেণীতে মোট কতজন বালিকা? বিসিএস এ প্যারালাল কোশ্চেন আসে, তার মানে একই বিসিএস এ যেরকম প্রশ্ন আসছে ওই টাইপসের প্রশ্ন তোমার পরে বিসিএস গুলোতে আসতে পারে, বাট হুবহু তোমার ফিগার আসবে না, কিন্তু ফিগারটা চেঞ্জ করে আসতে পারে, রাইট। তাহলে যে কোনো প্রান্ত সে যদি 11তম যদি হয় সে, তাহলে এদিকে 10, এদিকেও 10। ওকে, মোট 21 জন। ওকে, সো একটা কোশ্চেন লিখি। ইংরেজি বর্ণমালার 18তম অক্ষরের বাম দিকে 10ম অক্ষর কোনটি? আবার বলি, ইংরেজি বর্ণমালার 18তম অক্ষরের বাম দিকে 10তম অক্ষর কোনটি? জুনাইদ এইচ। ওকে, রাইট। সো আমরা ম্যাথমেটিক্যাল হিসেব করি, তাহলে 18তম বাম দিকে 10ম, তার মানে শুরু থেকে কততম? শুরু থেকে অষ্টম, রাইট। শুরু থেকে অষ্টমটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লেটার, হ্যাঁ, শুরু থেকে 8। সো এই টাইপসের প্রশ্ন আসতে পারে অ্যালফাবেটের। তাহলে এই হলো আমাদের অবস্থান বিষয়ক। আমাদের কালকের ক্লাসে আমরা যেটা পড়বো, তাও আমরা দুটো কোশ্চেন আছে এরকম টপিক পড়বো, মানে আমাদের আগামী শনিবারের যে ক্লাস হয়, ওকে, সেই ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে দশমিক। ওকে, দশমিক থেকে দুটো প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দুটো প্রিলিতে। রিটেনেও প্রশ্ন থাকবে এখান থেকে। রিটেনে তোমার মেন্টাল এবিলিটি থেকে 50টা কোশ্চেন থাকে। হ্যাঁ, রিটেনের সিস্টেমটা হচ্ছে ম্যাথ মেন্টাল একসাথে, ম্যাথ এন্ড মেন্টাল একসাথে 100 নাম্বার। হ্যাঁ, 100 নাম্বারের মধ্যে ফার্স্ট 2 আওয়ার, হ্যাঁ, 2 আওয়ার হচ্ছে যে ম্যাথ। এখানে মোট 10টা কোশ্চেন সলভ করতে হয়। সো 10টা হচ্ছে 12টা থেকে 10টা কোশ্চেন সলভ করতে হয়। একটা কোশ্চেনে মার্কস হলো 5, টোটাল 50 মার্কস। টোটাল হচ্ছে যে 50 মার্কস। ওকে, না কালকে এই টপিকের উপর এক্সাম হবে, কালকে উইকলি এক্সাম হবে না, এই টপিকের উপর এক্সাম হবে। ওকে, সো 50 মার্কস। হ্যাঁ, এরপরে বাকি যে 1 আওয়ার, এই 1 আওয়ার কিন্তু এমসিকিউ, দ্যাট ইজ রিটেনের যে প্রিলি সেটাও কিন্তু এমসিকিউ। সেখানে একটা তোমাকে ওএমআর দিবে এবং সেখানে তোমাকে 1 ঘন্টায় 50 কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। তো সেইখানে দশমিক থেকে তোমার 2 থেকে 3টি প্রশ্ন থাকতে পারে। প্রিলিতে তুমি 1 থেকে 2টি প্রশ্ন পাবা, কনফার্ম একটা পাবা। তো 2টি প্রশ্ন পাইতে পারো দশমিকের হিসাব থেকে। তো তোমাদের যে কাজটা আমি বলবো, তুমি যেটা করবা, তুমি লিখবা যে এনসিটিবি টেক্সট বুক। ওকে, আচ্ছা তোমরা তো বই কিনছো, ওই বইয়ের মধ্যে দশমিক চ্যাপ্টারটা পড়ে আসবে। হ্যাঁ, বই পড়লে বইয়ের মধ্যে আছে। আর এনসিটি টেক্সট বুক থেকে তোমরা ক্লাস 4 এর যে টেক্সট বুক, এখানে প্রাইমারি টিচার কারা কারা, দশমিক কোন কোন ক্লাসে বইতে আছে? এরপর ক্লাসগুলো রেকর্ড নাই। দশমিক কোন ক্লাসে আছে? ক্লাস 4 এ? আমি ভুলে গেছি, একদম মনে নেই আমার। 4 এ নাই না, কোথায়? 3 তে? 4 থেকে তো থাকার কথা, 5 থেকে। নাহিদুল বলছে 5 এ। আচ্ছা, নাহিদুল 5 এ আছে না? হ্যাঁ, সো যারা একদম বেসিক থেকে যাদের দশমিকের প্রবলেম, আমি তো ক্লাসে করাবোই তোমাদেরকে,
সো দশমিক গুণ ভাগ ভুলে গেছো মাসুর, তাহলে মাসুর যেটা করবা এনসিটিভি টেক্সট বুক ডাউনলোড লিখে সার্চ দিবা গুগলে, সার্চ দিয়ে ক্লাস 5 এর তুমি টেক্সট বুক ডাউনলোড করবা, করে দশমিক চ্যাপ্টারটা একটু পড়ে ফেলবা, পড়তে তোমার সব মিলে 1 ঘন্টা লাগবে। এই 1 ঘন্টা ইনভেস্ট করে তুমি প্রিলিতে যদি 2 নাম্বার কনফার্ম করতে পারো তাহলে তো অনেক লাভ না? এবং রিটেনেও তুমি 2-3 নাম্বার কনফার্ম করতে পারবে। 1 ঘন্টা ইনভেস্ট করবা, ক্লাস 5 এর টেক্সট বুক ডাউনলোড করবা ম্যাথ। আর তোমরা যে বই কিনছো বাজার থেকে সেই বইয়ের মধ্যে তো এই চ্যাপ্টার আছেই, হ্যাঁ, সেই বই থেকেও পড়তে পারো। আর আমরা তো ক্লাস করাবোই আগামী শনিবারে দশমিকের উপরে, ঠিক আছে? আর সব মিলিয়ে শেষ কথা হচ্ছে বিসিএস ইজ নট এক্সাম অফ প্রিলি। হ্যাঁ, বিসিএস ইজ নট এক্সাম অফ কি প্রিলি। প্রিলি মানে আসলে কি? প্রিলি মানে কি? প্রিলি মানে হচ্ছে বাছাই পর্ব, তাই না? প্রিলি হচ্ছে যে বাছাই পর্ব। ওকে, সো বিসিএস হচ্ছে মূলত কিসের এক্সাম? রিটেনের এক্সাম। ওকে, এটা মূলত রিটেনের এক্সাম। আমরা যারা খুব মানে ভুলের সঙ্গে বাস করি, যারা মনে করি শুধু গোলা ভরাট পারলে হবে, সো তোমার প্রস্তুতি হওয়া উচিত। তোমার জীবনের প্রথম বিসিএসটা তুমি প্রিলির জন্য প্রস্তুতি নিবা। হ্যাঁ, লাইফের ফার্স্ট বিসিএস, লাইফের কাদের লাইফের ফার্স্ট বিসিএস এটা 43 কাদের ফার্স্ট বিসিএস? ভাইয়া আমারও। লিখত 8 জন 9 জন 9 জনের প্রথম বিসিএস। ওকে ভাইয়া আমারও। তোমার প্রথম বিসিএস না? আচ্ছা, তো জীবনের প্রথম বিসিএসটা হার্ড ওয়ার্ক করবা, নোট খাতা বানাইতে প্রচুর হার্ড ওয়ার্ক করবা। হ্যাঁ, নোট খাতা বানাবা, প্রচুর একটা নোট খাতা বানাবা প্রত্যেক সাবজেক্টের জন্য, ইংলিশের জন্য, বাংলার জন্য, ম্যাথের জন্য, মেন্টালের জন্য, হ্যাঁ, জিকের জন্য নোট খাতা বানায় রাখবা। জীবনের প্রথম বিসিএস এ নোট করবা প্রচুর পরিমাণে এবং প্রচুর হার্ড ওয়ার্ক করবা প্রথম বিসিএসটা। হ্যাঁ, তো এই প্রথম বিসিএস তোমার রিটেনের জন্য ইনফেক্ট পড়ার একটু সময় নেই, তুমি পড়বা প্রিলির জন্য প্রথম বিসিএসটা। 43 পরীক্ষাটা দিয়েই তারপরে তোমার বাড়ি যদি কুমিল্লা হয় ধর্মসাগর থেকে একটু গোসল করে আসবা। ধর্মসাগর থেকে তুমি ভালো করে গোসল করে এসে, যেহেতু তুমি ক্যাডার হতে চাও, সো তুমি আগামী 2 থেকে 3 বছর তুমি এর পেছনে লেগে থাকবা। তো ধর্মসাগর থেকে ভালো একটা গোসল করে এসে তুমি তোমার আন্টির বাসাতে 2 দিন বেড়ায় আসার পর দিন থেকে তুমি মূলত রিটেনের জন্য পড়াশোনা করতে বসে যাবা। সো হোয়াট ইজ রিটেনের জন্য পড়তে বসা? এটা আবার মানে কি ভাই? মানে হচ্ছে যে ম্যাথটা তুমি আমাদের এখানে আমি তোমাদের করাইলাম সেই ম্যাথটাই করবা। কিভাবে? ডিটেলসে করবা। আমি তোমাদের 2টা মেথডে করাইছি, ডিটেলসে করাইছি, শর্টকাটে করাইছি। তো তুমি এবার ডিটেলসে করবা। আমি তোমাদের শর্টকাট মেথড, ডিটেলস মেথড, সব মেথডে ম্যাথগুলো করাইছি, তাই তুমি ডিটেলস মেথডে করবা তুমি। হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটিতে তোমার ডিটেলসে কিছু নাই, এটা তো শর্টে আসে। হ্যাঁ, ক্লাসটা শেষ এটা বাংলা ইংরেজি ভাইয়া। এরপরে হ্যাঁ বাংলা ইংরেজিতে আসি। সো বাংলা ইংরেজিতে তুমি প্রিলিতে তুমি যে ব্যাকরণগুলো পড়ছো, প্রিলির যে ব্যাকরণ, সেখানের মধ্যে তুমি এমন ভাবে পড়ছো যে তুমি 4টা অপশন দেখলেই তুমি চুজ করতে পারো যে কোনটা সঠিক আনসার বুঝতে পারো। কিন্তু লিখিত পরীক্ষায় তোমার এখানে 4টা অপশন দিবে না তোমাকে। ওকে, তো লিখিত পরীক্ষার মধ্যে তোমাকে এই জিনিসটা ডিটেলস পড়তে হবে তোমাকে, কারণ এখানে তো অপশন নাই এখানের মধ্যে। লাইক লিটারেচার তুমি হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়ের ওর হয়তো তুমি ওর নিচের কোনটা তার উপন্যাস তুমি 4টা অপশন থেকে একটা হয়তো বুঝতে পারতেছো। হ্যাঁ, কিন্তু রিটেনের জন্য তোমাকে আলাদা করে সাহিত্য আলাদা করে পড়তে হবে, আলাদা করে বই আছে, বইয়ের মধ্যে সাহিত্য সমালোচনা পড়তে হবে। এখন তো জিকের প্রস্তুতি তাহলে কেমন হয় রিটেনের জন্য? তুমি ধরো এখন পড়ছো 6 দফা পড়ছো তুমি। হ্যাঁ, 6 দফা তুমি কি কি পড়ছো? এটা প্রথম পাকিস্তানে কখন প্রস্তাব করা হয়, আনুষ্ঠানিকভাবে কখন প্রস্তাব করা হয়। তো প্রথম দফা মানে দেশ রক্ষা, দ্বিতীয় দফা মানে পররাষ্ট্র, এইভাবে তুমি পড়ছো। হ্যাঁ, তৃতীয় দফা মানে মুদ্রা, এমনি পড়ছো তুমি। রিটেনের জন্য তুমি 6 দফাটা ডিটেলসে পড়তে হবে তোমাকে। এখানে প্রতিটা দফা কি বলছো, এখানের মধ্যে কি বুঝাইছে, ডিটেলস জিনিসটা পড়তে হবে। সংবিধান এখন তুমি মুখস্থ করতেছো, ধর্মনিরপেক্ষতা মানে 12 নম্বর ধারা। হ্যাঁ, এমন পড়তেছো। ভাইয়া জিকের কি আলাদা বই আছে? আলাদা বই কিনতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বা রিটেনের জন্য তোমাকে এই 12 নাম্বার ধারা কি বলছো এখানের মধ্যে, এই জিনিসটা ব্যাখ্যাটা তোমাকে পড়তে হবে বসে বসে। তো জীবনের প্রথম বিসিএসটা হচ্ছে না, আমরা রিটেন 6M ক্লাবে কিছু রেফারেন্স বই পড়ানো হয়, আর আমরা রিটেনের কোনো ব্যাচ এখন পর্যন্ত আমি করি নাই। তো জীবনের প্রথম বিসিএসটা হচ্ছে তুমি লাইক 43 বিসিএস যারা দিবা, প্রথম বিসিএসটা প্রিলির জন্য মূলত পড়বা। 43 বিসিএস যেদিন হবে তার 2 দিন পরে আন্টির সাথে বেড়ায় আসা তুমি রিটেনের জন্য পড়াশোনা করা শুরু করে দিবা। হ্যাঁ, তাহলে পরে 40 প্রিলি কখন করবা? 40 বিসিএস এর যেদিন প্রিলি ডেট যখন ঘোষণা করা হবে, প্রিলির 1.5 মাস থেকে 2 মাস আগে, হ্যাঁ, প্রিলির 45 ডেজ পূর্ব থেকে 44 প্রিলির জন্য পড়া শুরু করবা। ঠিক আছে? সো সেম 45 এর সেম 45 ও প্রিলির 1 মাস বা 1.5 মাস আগে থেকে প্রিলির জন্য পড়বা, বাট বাকি সময়টা সবসময় লিখিত পরীক্ষার জন্য পড়বা। তো কাদের বিসিএস মিস হয় তোমাকে আমি বলি, বিসিএস কাদের হয় না? ধরো একজনে 43 এ পড়ছে প্রিলি, হ্যাঁ, এবার 44 ও পড়তেছে সে প্রিলি, হ্যাঁ, 45 এর জন্য পড়তেছে সে প্রিলি, ও সব প্রিলির উপরে থাকবে, সে প্রিলির উপরে সে অনার্স মাস্টার্স পিএইচডি সব হয়ে যাবে। কারণ ওর যদি কোনো একটা প্রিলি ঠিক হয়ে যায়, ওটা রিটেনে সে ধরা খায় চলে আসবে। কারণ রিটেনের জন্য সে যেহেতু একটা লম্বা প্রস্তুতি নিতে হয়, সেহেতু ওর তো ওই প্রস্তুতি ছিল না। তো ঠিক আছে,
আমাদের এখন কোশ্চেন, আজকে একজন কোশ্চেন করবে বলছিলা, তো কোশ্চেনটা করো তোমার।